প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্কুল থেকে দেওয়া হয়েছে বা বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে যে ইতিহাসের পার্ট 2, সেই পার্ট 2-র 3টে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নের একদম পারফেক্ট অ্যাকুরেট উত্তর নিয়ে। এই উত্তরগুলো অ্যাকুরেট বা পারফেক্ট হওয়া প্রয়োজন কেন? কারণ তোমাদের জানো যে তোমাদের স্কুলে এখন প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে না। এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে প্রজেক্টের পেজে তোমরা যেভাবে লেখো সেইভাবে সুন্দর করে যদি স্কুলে জমা দাও, তাহলে তুমি প্রজেক্টে যে 20 মার্ক থাকে সেই 20-র ভিতরে 20 তুমি কিন্তু একদম 100% বন্ধুরা তোমরা পেয়ে যাবে। সেই জন্য খুব গুরুত্ব সহকারে আমি একদম অ্যাকুরেট পারফেক্ট, আমি মন গড়া কোনো উত্তর কিন্তু নিয়ে হাজির হয়নি, পারফেক্ট উত্তর নিয়ে বন্ধুরা তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা ঝটপট আমরা দেখে নিই প্রশ্নগুলো কী কী আছে। দেখো, সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকবাদ কীভাবে পরস্পর পরিপূরক। 2 নম্বর কাছে কোন কোন উপাদানগুলি সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকবাদের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর ঔপনিবেশিক সমাজের জাতি সংক্রান্ত প্রশ্নের প্রভাব আলোচনা করো। এই 3টে প্রশ্নের একদম অ্যাকুরেট পারফেক্ট উত্তর চলো বন্ধুরা ঝটপট আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, তোমাদের প্রথম প্রশ্ন ছিল ঔপনিবেশিকবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক বা কিভাবে পরস্পরের পরিপূরক। ঠিক আছে, সম্পর্কটা কী ছিল দেখো, আমরা প্রশ্নের উত্তরটা দেখে নেব। ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদের সম্পর্ক। আপাত দৃষ্টিতে ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদ দুটি সমর্থক শব্দ বলে মনে হলো এই দুইয়ের মধ্যে যথেষ্ট মিল বা অমিল লক্ষ্য করা যায়। প্রথম আমরা অমিলগুলো কী কী আছে সেগুলো দেখে নিই। 1 নম্বর, এক দেশের মানুষ অন্য কোনো জায়গায় বা দেশে গিয়ে বসতি স্থাপন করলে তাকে উপনিবেশ বলা হয়। ঠিক আছে, আর উপনিবেশবাদ বলতে বোঝায় এমন এক নীতি বা পদ্ধতি যার মাধ্যমে কোনো দেশ বা রাষ্ট্র অন্যান্য এলাকাকে তার শাসনের আয়তায় নিয়ে আসে। নেক্সট একই সঙ্গে লিখবে, অন্যদিকে সাম্রাজ্যবাদ হলো এমন এক নীতি যার মাধ্যমে কোনো দেশ বা জাতি বল প্রয়োগ দ্বারা অন্য দেশ বা জাতির উপর নিজস্ব শাসন কি করে চাপিয়ে দেয়। 2 নম্বর অমিল কি, বিশুদ্ধ উপনিবেশবাদ বলতে বোঝায় মানুষের বসতি স্থাপন, আর সাম্রাজ্যবাদ হলো একটি রাজনৈতিক ধারণা। তৃতীয়ত কি, ঔপনিবেশবাদ হলো সামরিক শক্তি বা অন্য কোনো উপায়ে অন্য কোনো দেশের জাতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। অন্যান্য সাম্রাজ্যবাদ হলো নিজের দেশের বাইরে অন্য জায়গায় রাজনৈতিক অর্থনৈতিক জীবনকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এবার আমরা দেখব মিল কি, এই ঔপনিবেশ এবং সাম্রাজ্যবাদের মধ্যে মিল কি আছে। দেখো, 1 নম্বর মিল কি আছে, সাম্রাজ্যবাদী দেশ উপনিবেশের মধ্যে সম্পর্কের মূল কথা হলো শোষণ। দুটোর মূল কথা হলো যে কোনো দেশে এরা কী করবে, শোষণ করবে। সাম্রাজ্যবাদী দেশ যাকে মাতৃদেশ বলা হয়, সেই দেশে উপনিবেশকে সম্পূর্ণভাবে করায়ত্ত করা, মানে মুষ্টিগত করে নেওয়া হয়। উদ্দেশ্য ছিল একটাই, মাতৃদেশের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে উপনিবেশকে শোষণ করা। দ্বিতীয়ত কি, দেখো, উপনিবেশবাদী সাম্রাজ্যবাদী দেশ উভয়ে তাদের অধিকৃত অঞ্চলের উপর সম্পদ, শ্রম এবং বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে শুধু তাই নয়, অধিকৃত অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করে। এর পরে বন্ধুরা তোমরা বা প্রথমেই এই কথাটা লিখে নিতে পারো, সপ্তদশ অষ্টাদশ শতকে ইউরোপীয় সভ্যতার যে সম্প্রসারণ ঘটেছিল তা পরবর্তী কয়েক শতক ধরে সেটাই ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রধান ঘটনা, যার ফলস্বরূপ এশিয়া, আফ্রিকা ও নতুন বিশ্ব গড়ে ওঠে ইউরোপীয় দেশগুলোর উপনিবেশ। এই উপনিবেশ স্থাপনের সম্প্রসারিত রূপ হলো উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ। ঠিক আছে, এই সংজ্ঞাটা প্রথমে তোমরা লিখে দেবে, দিয়ে এই কথাটা লিখবে। তাহলে হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তর। এবার আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্নটা কী আছে। দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন কোন উপাদানগুলি সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের কারণ লেখো। ঠিক আছে, তাহলে কিন্তু হবে। দেখো, উত্তরটা এখান থেকে শুরু হবে। প্রাচীনকালে আলেকজান্ডার জুলিয়াস সিজার থেকে শুরু করে আধুনিক যুগের নেপোলিয়ন বোনাপার্টের মতো শাসকের সাম্রাজ্যবাদী অগ্রাসন দৃষ্টান্ত স্থাপন করে। তবে 19 শতকের দ্বিতীয় ভাগে থেকে চিরাচরিত সাম্রাজ্যবাদের চরিত্রের কী হয়, পরিবর্তন ঘটে। এই সময় সাম্রাজ্যবাদ তার ভৌমিক অধিকারের সীমা অতিক্রম করে রাজনৈতিক, অর্থসামাজিক প্রভৃতি ক্ষেত্রে নিয়ন্ত্রণ কায়েম করে। এই সময় সাম্রাজ্যবাদী শক্তিগুলির উপনিবেশ বা সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল উপনিবেশিক ভূখণ্ডে রাজনৈতিক ক্ষমতা হস্তগত করার মাধ্যমে উপনিবেশ নিজেদের রাজনৈতিক আধিপত্যের প্রসার ঘটানো। এছাড়াও বহু পণ্ডিত ঐতিহাসিকরা সাম্রাজ্যবাদ প্রসারে বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। অর্থাৎ সাম্রাজ্যবাদ প্রসারে যে কারণগুলো, যে উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো আমরা এবার দেখে নেব। দেখো, ক্ষমতার আকাঙ্ক্ষা 1 নম্বর উপাদান বা কারণ। জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা বৃদ্ধির জন্য ইউরোপের বিভিন্ন দেশ উপনিবেশ প্রতিষ্ঠার অগ্রসর হয়। ইতালি, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া সহ বিভিন্ন দেশ শিল্পে কোনো উদ্বৃত্ত উৎপাদন না থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তারা উপনিবেশ স্থাপনে কিন্তু আগ্রহী হয়।
এক নম্বর উপাদান। 2 নম্বর উপাদান বা কারণ কি, জাতীয় শ্রেষ্ঠত্ব প্রকাশ। সাম্রাজ্যবাদী অগ্রসনের পথপ্রদর্শক ছিল ইংল্যান্ড আর হচ্ছে ফ্রান্স। তারা মনে করতেন যে সাম্রাজ্যবাদের প্রসার জাতীয় শ্রেষ্ঠত্বের মাপকাঠি, জাতীয় মর্যাদা এর মধ্যে দিয়েই প্রকাশিত হয়। এই কারণে তারা জাতীয় মর্যাদা বৃদ্ধির জন্য উপনিবেশ স্থাপনের সচেষ্ট হয়। 3 নম্বর কি, সামরিক ক্ষেত্রে প্রাধান্য স্থাপন। ইউরোপের শক্তিশালী দেশগুলি নিজেদের সামরিক শক্তির জাহির করতে উপনিবেশ স্থাপন তৎপর হয়। তারা এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করে এবং সেখানে নৌ ও সামরিক ঘাঁটি স্থাপন করে। পরবর্তীকালে তাদের এই সামরিক শক্তিবৃদ্ধি সাম্রাজ্যবাদী মানসিকতার ইন্ধন কিন্তু যোগায়। নেক্সট উপাদান ছিল অর্থনৈতিক উপাদান বা অর্থনৈতিক সমৃদ্ধি। দেখো, উপনিবেশ স্থাপন ও সাম্রাজ্যবাদের প্রধান অন্যতম কারণ ছিল অর্থনৈতিক। স্পেন, পর্তুগাল, ওলন্দাজ, ডেনমার্কদের পরে ফ্রান্স, ইংল্যান্ড উপনিবেশ দখলের মূল কারণ ছিল আমদানি রপ্তানি, বাণিজ্য বৃদ্ধি, খনিজ সম্পদ আহরণ, উপনিবেশের স্থায়ী বসতি গড়ে তোলা, সোনার উপর দামি কাঠ, হাতির দাঁত, মশলা ইত্যাদি আহরণ প্রভৃতি। ঠিক আছে। 19 ও 20 শতকে শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে পুঁজিবাদের বিকাশ হলে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের এক নতুন অধ্যায় শুরু হয়। শিল্পের প্রয়োজনে কাঁচামাল সংগ্রহ এবং ঔপনিবেশিক বাজারে শিল্পজাত পণ্য বিক্রয়ের জন্য বাজার দখলে প্রতিযোগিতায় উপনিবেশ বিস্তার এবং সাম্রাজ্যবাদী নীতি গৃহীত হয়। ঠিক আছে। শুধু তাই নয়, খাদ্যাভ্যাস, বেকার সমস্যা, জনসংখ্যা বৃদ্ধির কারণে ইউরোপীয় দেশগুলি উপনিবেশের বিস্তার নীতি গ্রহণ করে। তো বন্ধুরা, এটা গেল। নেক্সট কি হবে, খ্রিস্ট ধর্ম প্রচার ও প্রসার। দেখো, আধুনিক সাম্রাজ্যবাদের প্রসারে খ্রিস্টান ধর্ম প্রচারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন ডেভিড টমসন। কি, ইউরোপে খ্রিস্টান ধর্ম প্রচারকগণ এশিয়া আফ্রিকার অনুন্নত দেশগুলিতে খ্রিস্ট ধর্ম প্রচার ও মানব কল্যাণের নিপীড়িত জনগণের মঙ্গল সাধনের উদ্দেশ্যে যাত্রা করে। তার উদ্দেশ্য কিন্তু এদের ভালো ছিল। লর্ড ক্রোমার, লর্ড মিলনার প্রমুখের ব্যক্তিগত উদ্যোগ, ডেভিড লিভিংস্টোন, স্ট্যানলি প্রমুখ মিশনারিদের খ্রিস্ট ধর্ম প্রচার ও প্রসার ইউরোপীয় দেশগুলিকে সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা পরিতৃপ্ত সুযোগ এনে দিয়েছিল। তাহলে হয়ে গেল এই পয়েন্টটা। তাহলে বন্ধুরা, এইটুকু যদি তোমরা লিখে দাও যে ঔপনিবেশিক যে সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকবাদ বিস্তারে কী কী উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা কী কী কারণ গুরুত্বপূর্ণ পালন করে, এই পয়েন্টগুলো যদি ঝটপট সুন্দর করে লিখে ফেলো তাহলে কিন্তু এটা সঠিক এবং অ্যাকুরেট হবে বন্ধুরা। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা চলো দেখে নিই। দেখো, পরবর্তী লাস্ট যে প্রশ্নটা আছে, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্নের প্রভাব। জাতি সংক্রান্ত প্রশ্নের প্রভাব আলোচনা করো। ঠিক আছে। খুব ছোট করে লিখতে, বেশি বড় লেখার দরকার নেই। ঠিক আছে। মোটামুটি তোমাদের 2-2.5 পেজ কিন্তু উত্তর হবে এটা। ঠিক আছে। তো চলো বন্ধুরা, ঝটপট উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো, আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে এই যে জাতি সংক্রান্ত প্রভাব, ঠিক আছে, এই প্রভাব 2 প্রকার হয়। একটা হচ্ছে নঙর্থক মানে না বাচক প্রভাব, আর একটা হচ্ছে সদর্থক প্রভাব। তো প্রথমে আমরা নঙর্থক প্রভাবগুলো দেখে নিই চলো। 1 নম্বর হচ্ছে অমানবিকতা। ইউরোপের ঔপনিবেশিক শাসক জাতির দ্বারা এশিয়া ও আফ্রিকার কৃষ্ণাঙ্গ শাসিত জাতি দীর্ঘকাল ধরে ঘৃণা, বিদ্বেষ, অবহেলা, অমানবিকতার শিকার হয়। শাসিত জাতিগুলি নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে স্বীকৃত পায়। 2 নম্বর কি হচ্ছে, দেখো, এগুলো হচ্ছে জাতিগত প্রশ্নের যে প্রভাব, কিন্তু এটা নঙর্থক প্রভাব। ঠিক আছে, পয়েন্ট করে করে লিখবে। জাতিগত শোষণ। দেখো, ঔপনিবেশিক শাসন ও শাসিতের মধ্যে জাতিগত ব্যবধান অনগ্রসর মানুষের উপর তীব্র শোষণ ও অত্যাচারের সূত্রপাত ঘটায়। ঔপনিবেশের পরাধীন জাতিগুলির উপর বিপুল পরিমাণ করের বোঝা চাপানো হয়। কৃষি ব্যবস্থা, কুটির শিল্প বিদেশি জাতিগুলির শোষণে ধ্বংস হয়। তীব্র আর্থিক শোষণ ও খাদ্যাভ্যাস প্রভৃতি ঘটনা পরাধীন জাতিগুলিকে সীমাহীন দুরবস্থায় ফেলে দেয়। নেক্সট কি আছে, দেশীয় ঐতিহ্য আঘাত। নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যে গর্বিত শ্বেতাঙ্গ জাতি এশিয়া আফ্রিকার উপনিবেশগুলিতে বিভিন্ন জাতির প্রাচীন ঐতিহ্য জোর আঘাত হানে। ফলে প্রাচীন বহু সংস্কৃতির ঐতিহ্য আস্তে আস্তে কী হয়, লুপ্ত হয়ে যায় বা শেষ হয়ে যায়। নেক্সট হচ্ছে শ্রমিক রপ্তানি। পশ্চিমের শ্বেতাঙ্গ জাতিগুলি প্রথম দিকে আফ্রিকার কৃষ্ণাঙ্গ কৃতদাসদের আমেরিকার বিভিন্ন উপনিবেশে রপ্তানি করে সেখানকার উৎপাদনমূলক কাজগুলি সচল রাখত। খামারগুলিতে কৃষ্ণাঙ্গ শ্রমিকদের শ্রমের বিনিময়ে শ্বেতাঙ্গ প্রভুদের জীবন সুখ স্বাচ্ছন্দ্য আসত। ঠিক আছে। তাহলে এবার আমরা দেখে নেব পরেরটা হচ্ছে বৈষম্য। ঠিক আছে। দেখো, উপনিবেশিক শাসক শ্বেতাঙ্গ ও শাসিত কৃষ্ণাঙ্গদের মধ্যে তীব্র বৈষম্য বিদ্যমান ছিল। শাসিত জাতিরা শাসক জাতির বিরুদ্ধে কোনো সুবিচার পেত না। সরকারি চাকরির ক্ষেত্রেও শাসিত জাতিরা অবহেলার শিকার হতো। শুধু তাই নয়, সরকারি অফিস আদালত, সামরিক বাহিনী প্রভৃতি উচ্চ পদগুলি শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত থাকত।
কিন্তু দেশীয় মানুষদের যথেষ্ট যোগ্যতা থাকলেও তারা উচ্চ পদে নিযুক্ত হতে পারতো না। এগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্ট। এবার কিছু কিছু পজিটিভ পয়েন্টও আছে জাতিগত প্রশ্নে, ঠিক আছে? সেই বিষয়গুলো এবার আমরা চলো বন্ধুরা দেখে নিই, ঠিক আছে? দেখো এখানে বলে দিয়েছে সদর্থক প্রভাব বা ইতিবাচক প্রভাব কী আছে, পাশ্চাত্য সংস্কৃতির সান্নিধ্য। আমরা কি জানি আফ্রিকা এশিয়ার যে মানুষ ছিল এরা অনেক পিছিয়ে পড়া একটা জাতি ছিল, ঠিক আছে? কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির সান্নিধ্যে এসে কিন্তু এই সমস্ত জাতিগুলোর কিন্তু আরও আধুনিকতর হয়ে ওঠে। দেখো ঔপনিবেশিক শাসন প্রসারের ফলে প্রাচ্যের শিক্ষা সংস্কৃতি পাশ্চাত্যের সংস্পর্শে আসার সুযোগ পায়। ঔপনিবেশের বাসিন্দারা বহির্জগতের সংস্কৃতি জানার সুযোগ পায়। খ্রিস্টান মিশনারি এই উপাদানগুলিতে অনগ্রসর মানুষের মধ্যে শিক্ষার প্রসার, অন্যান্য সমাজ কল্যাণমূলক কাজকর্ম চালিয়ে সেখানকার সংস্কৃতিকে যথেষ্ট কী করে, প্রভাবিত করে, ঠিক আছে? 2 নম্বর লেখো জ্ঞানের প্রসার, ঠিক আছে? দেখো ইউরোপীয় উপনিবেশিক জাতিগুলি জ্ঞান চর্চার ক্ষেত্রে এশিয়া ও আফ্রিকার উপনিবেশগুলির বাসিন্দাদের তুলনায় যথেষ্ট আগ্রহী ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অগ্রণী এই জাতিগুলি তাদের শিক্ষা, জ্ঞান, ভূগোল ইত্যাদি বিষয়ের জ্ঞান ভাণ্ডার এশিয়া আফ্রিকার অনগ্রসর জাতিগুলোর মধ্যে কিন্তু সঞ্চালিত করে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট, ঠিক আছে? এটা কিন্তু নেগেটিভ নয়। আচ্ছা নেক্সট পয়েন্ট কী আছে, শিল্পকলার অগ্রগতি। পাশ্চাত্যের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পীরা ঔপনিবেশিক সংস্পর্শে এসে তাদের শিল্প সৃষ্টিতে নতুনত্ব আনে। যেমন স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো আফ্রিকার চিত্রকলা দ্বারা প্রভাবিত হয়ে তার বিখ্যাত চিত্রগুলি কিন্তু অঙ্কন করেন। নেক্সট কী আছে, গণতান্ত্রিক আদর্শের প্রচার। দেখো ঔপনিবেশিক শাসনে ঔপনিবেশের জনগণ স্বাধীনতা, নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতো। তা সত্ত্বেও ব্রিটিশ চিন্তাবিদ লেনার্ড উলফ মনে করেন যে ইউরোপীয় সভ্যতাগুলি ঔপনিবেশের অত্যাচার ও শোষণ চালিয়েছিল ঠিক, তবে নিজেদের অনিচ্ছা সত্ত্বেও ইউরোপীয় সভ্য জাতিগুলি এশিয়া আফ্রিকার কালো মানুষদের সাম্য, মৈত্রী, স্বাধীনতা, মানবিকতা, গণতন্ত্র প্রভৃতি সুমহান আদর্শে দীক্ষিত করেছিল, ঠিক আছে? নেক্সট কী আছে, সঙ্গীত অগ্রগতি। ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রসারের ফলে পাশ্চাত্যের জাতিগুলি প্রাচ্যের সঙ্গীত চর্চা সম্পর্কে অবহিত হয়। পাশ্চাত্যের বিখ্যাত সুরকার ও সঙ্গীতশিল্পী ক্লদ দুবুসি প্রাচ্যের সঙ্গীতের এতটাই অনুরাগী হয়ে পড়েন যে প্রাচ্যের সুরের প্রভাব তিনি বহু পাশ্চাত্য সঙ্গীতে আরোপ করেন। অন্য বহু শিল্পীও প্রাচ্যের সঙ্গীতের প্রভাবে প্রভাবিত হয়ে সঙ্গীত চর্চার সৃষ্টি করেন, ঠিক আছে? আর লাস্ট লিখতে পারো যেটা নবজাগরণের সূচনা, ঠিক আছে? ইউরোপের সভ্য জাতিগুলি এশিয়া আফ্রিকায় পিছিয়ে পড়া মানুষের মধ্যে আধুনিক গণতান্ত্রিক আদর্শ প্রচারের ফলে উপনিবেশগুলিতে এক ধরনের নবজাগরণের কী বলতো সূচনা করে। এইটুক লিখে দেবে, বেশি লেখা লাগবে না, ঠিক আছে? এখান থেকে তাহলে এই পয়েন্টটা সুন্দর করে তোমরা ঝটপট পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে নাও। তো চলো বন্ধুরা, এই ছিল তোমাদের কী বলতো ইতিহাসে দ্বাদশ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 তার প্রশ্ন এবং তার উত্তর। এগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে ফেলবে এবং নেক্সট যেদিন তোমাদের স্কুলে এগুলো জমা দিতে হবে সেগুলো তোমরা স্কুলে জমা দিয়ে দেবে। তাহলে কিন্তু দেখবে তোমরা প্রজেক্টে কিন্তু সম্পূর্ণ এই সাবজেক্টের উপর ফুল মার্ক পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করো এবং আমাদের চ্যানেলের বাকি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলো যদি এখন না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট দেখো, বা আমাদের এই ভিডিওর যে ডিসক্রিপশন সেই ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।